আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাকলাইন রাসেল। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। টিকা উৎপাদন করে অন্য দেশকে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে, সংসদের প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার প্রদান গভর্নমেন্ট। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের কাছে আবারও পরিবারের আবেদন, বিবেচনা করা হচ্ছে সিঙ্গাপুরে নেয়ার কথা। ইউপি নির্বাচনে হতাহতের ঘটনা অপ্রত্যাশিত বললেন সিইসি। যথাযথ প্রক্রিয়া বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে, মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রী। মাদক মামলায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। শুনানি 14 ডিসেম্বর। পেছালো মডেল 3 হত্যা মামলার রায়। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই সংসদ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের টিকা উৎপাদন করে অন্য দেশকে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে। সংসদের ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় দেশের সাফল্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার প্রবর্তন দেশের জন্য গর্বের উল্লেখ করে ইউনেস্কোকে বাংলাদেশের জনগণের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান শেখ হাসিনা। মোবাল্লিক করিমের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুরস্কার চালু করায় ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে জাতির সংসদে আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। ইউনেস্কোকে বাংলাদেশের সকল জনগণের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন। দেশের অর্থনীতির উন্নয়নে জাতির পিতা গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, কোনো রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, সেই অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলিকে সরকারিকরণ করে প্রায় 1.5 লাখের উপর শিক্ষককে সরকারি চাকরি দেওয়া, মা যেমন রুগ্ন সন্তানকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে, ঠিক সেইভাবে প্রতিটি পাকিস্তানিদের পরিত্যক্ত বা অথবা ফেলে দেওয়া বা বন্ধ হয়ে যাওয়া কলকারখানা সবগুলি তিনি জাতীয়করণ করে চালু করেন। করোনা ভাইরাস মোকাবেলায় দেশের সাফল্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে জানিয়ে টিকা উৎপাদনে দেশের সক্ষমতা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের যে সাফল্য, আজকে আন্তর্জাতিক স্বীকৃতি আমরা পেয়েছি। তবে আমি তো এটাও বলে এসেছি যে আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই। ভ্যাকসিন তৈরি করার যে বাধাগুলি আছে সেগুলি আপনাদের সরিয়ে দিতে হবে, এটা উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য, জনগণের সম্পদ হিসেবে দিতে হবে, যেন সারা বিশ্বের কোনো মানুষ যেন এই ভ্যাকসিন থেকে দূরে না থাকতে পারে। আর আমাদেরকে সুযোগ দিলে আমরা উৎপাদন করব, আমরা বিশ্বে দিতে পারবো, সে সক্ষমতা আছে। এমনকি আমি জমিও নিয়ে রেখেছি। এর আগে সংসদের উপাধ্যক্ষ আব্দুল শহীদ রানা প্রস্তাবটির উপর সরকার ও বিরোধী দলে বেশ কয়েকজন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। একটি স্বাধীন রাষ্ট্র আমাদের উপহার দিয়েছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নামে আজকের এই পুরস্কার। সুতরাং জাতি গর্বিত, আনন্দিত। আমি মনে করি যে ওনার স্বর্ণ মুকুটে আর একটি স্বর্ণ পলক সংযোজিত হলো। বাংলাদেশের পক্ষ থেকে ইউনেস্কোর প্রতি আমরা সকলেই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বঙ্গবন্ধুর মৃত্যু নাই, মৃত্যু বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অনেক শক্তিশালী। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো বাংলাদেশ যে পুরস্কারটা প্রদান করলো সেটা উনি দেওয়ার সুযোগ পেয়েছেন, আমরা এই জন্য গর্বিত ও ধন্য। এই পুরস্কার আমি মনে করি বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপনকে আরও বেশি সমৃদ্ধ করেছে। বিশ্ব মানবতা ও শান্তিতে বঙ্গবন্ধুর যে অবদান, তার জন্য বিশ্ববাসী, সারা বিশ্বের সংস্থা জাতিসংঘ তাকে এই পুরস্কারে পুরস্কৃত করেছেন। আলোচনা শেষে সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। সম্মতিক্রমে গৃহীত হলো। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবারও আবেদন করেছে তার পরিবার। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর ফের চিঠি দিয়েছেন। 6 দিনের ব্যবধানে খালেদা জিয়াকে আবার ঢাকায় বেসরকারি একটি হাসপাতালে ভর্তির পর রোববার রাত থেকে নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রাখা হয়েছে। বোন সেলিমা ইসলাম জানিয়েছেন, খালেদা জিয়ার এখন বিদেশে চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকরা এখন এই একটাই পরামর্শ দিচ্ছেন। এজন্য ভাই বোনদের পক্ষ থেকে আবারও সরকারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। তিনি জানান, সরকার অনুমতি দিলে দ্রুত খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চান। এক্ষেত্রে সিঙ্গাপুরকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান সেলিমা ইসলাম। এবার নির্বাচন প্রসঙ্গ।
ইউপি নির্বাচনে হতাহতের ঘটনা অপ্রত্যাশিত মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেছেন, সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে। তিনি বলেন, ৭৪% মানুষের ভোটদানই প্রমাণ করে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনের আগে ও পরের প্রাণহানির ঘটনাগুলো নির্বাচনী সহিংসতা থেকে ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন KM নুরুল হুদা। কমিশন সভা করি তখন প্রত্যেকে হোমওয়ার্ক করে দেয়, কোন জিনিসটা আসবে, একটা বড় ধরনের সিদ্ধান্ত হবে, তারা প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে যায় এবং কন্ট্রিবিউট করে মিটিংয়ে। অন্য কোনো মিটিংয়ে যখন আমরা বসি প্রত্যেকের নিয়মই তাই যে আমরা চিন্তা ভাবনা করে সেখানে যাই। মাহবুব সাহেব কিন্তু চিন্তা ভাবনা করেন, উনি 7 দিন 8 দিন পর্যন্ত একটা শব্দ চয়ন করার জন্য ব্যয় করেন, যে কোন শব্দটা দিলে আপনারা এরকম বলবেন, আমাকে এরকম প্রশ্ন করবেন, যে আইসি তো নিয়ে গেল, এই শব্দগুলো উনি অনেক ঘেটে ঘেটে তারপরে বার করে এই একদিন ছেড়ে দেন আপনাদের সামনে। এটা হলো 5 বছর পর্যন্ত তাকে দেখেছি। আর সহযোগিতা সরকারি এবং বেসরকারি লোকজনের সহযোগিতা অসহযোগিতা নির্বাচন পরিচালনার ব্যাপারে খাটে না। এখানে সহযোগিতা হলো আমরা ইন্ডিপেন্ডেন্ট কমিটি, ক্যান্ডিডেট আসবে, তার নির্বাচন করবে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে দেওয়া, ম্যানেজমেন্ট করা। যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারেক আহমেদ বলেছেন, বাংলাদেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ যুক্তরাজ্য অংশীদারিত্বের সংলাপ অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন লর্ড তারেক আহমেদ। I think for any election anywhere in the world, it should always be fruitful and should always be transparent, because those two things ensure that democracy does prevail. So I think what Bangladesh has shown is a sustainability of democracy. The pillars of democracy are being strengthened, but they always need to be worked on, whether we're talking about the United Kingdom or Bangladesh or indeed anywhere in the world. So we wish the people of Bangladesh well, and ultimately, as the Prime Minister herself has said, that any politician, whether it's in the UK, Bangladesh, we're servants of the people, we're there to serve. এবার আদালতের খবর। মাদকের মামলায় আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। অভিযোগ গঠনের শুনানির জন্য 14 ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত। সকালে আদালতে হাজির হন পরিমণি। এদিকে দিন ধার্য থাকলেও মডেল তিন্নি হত্যা মামলার রায় হয়নি। তিন্নির বাবা ও চাচার সাক্ষ্য গ্রহণ পূর্ণাঙ্গ না হওয়ায় পিছিয়ে যায় রায় ঘোষণা। বিস্তারিত ডেনি দ্রংয়ের রিপোর্টে। বনানী থানার মাদকের মামলার তদন্তের পর চিত্রনায়িকা পরিমণি এবং তার 2 সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। সেই অভিযোগপত্র আমলে নেয়ার দিনে আদালতে হাজির হন পরিমণি। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের দিন 14 ডিসেম্বর ঠিক করে দেন আদালত। পাশাপাশি মামলাটি বিশেষ জজ আদালত 10-এ স্থানান্তরের নির্দেশও দেন বিচারক। যে অভিযোগ আছে প্রাথমিকভাবে তো প্রমাণিত হয়েছে এবং এটা এখন অবশ্যই সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই আমরা এটা প্রমাণ করতে পারবো বলে আশা করি। আমরা প্রথম থেকেই বলে আসছি যে সে একটি চক্রান্তের শিকার এবং আমরা মনে করি যে এই মামলায় ফাইনাল রিপোর্টে আসা উচিত ছিল না। আমরা সেরকমই আশা করেছিলাম। আমরা মনে করি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা অবশ্যই তাকে নির্দোষ প্রমাণ করতে পারব। দিন ধার্য থাকার পরও 19 বছর আগের চাঞ্চল্যকর মডেল তিন্নি হত্যা মামলার রায় ঘোষণা হয়নি। অতীতে তিন্নির বাবা মাহবুবুল করিম এবং চাচা সৈয়দ রেজাউল করিমের আংশিক সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। তাদের সাক্ষ্য পুনরায় গ্রহণ করার আবেদন করায় রায় ঘোষণা পিছিয়ে যায়। আইনের প্রতি শ্রদ্ধা আছে, যেহেতু এটার ওনারই তিন্নি হত্যা মামলার পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করেছে, ওই তদন্তের রায় আমরা মেনে নেব, কিন্তু আমরা সঠিক যে এটার শাস্তি পাওয়ার যোগ্য সেই পাক সেটা আমরা চাই। তিন্নির বাবা কমপ্লিটলি সাক্ষ্য দিতে পারে নাই, আর তিন্নির চাচা সে সাক্ষী দিতে এসেছিল বেশ কিছুদিন আগে, কিন্তু তখন হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার হয়েছে, সেহেতু ওই সে সাক্ষী দিতে পারে নাই, হেতু তারা চলে গেছে যে আর একটু যোগাযোগ করতে পারে। 2002 সালের 10 নভেম্বর কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর 1 নম্বর চিনমৈত্রী সেতুর পিলার থেকে উদ্ধার হয় তিন্নির লাশ।
সিআইডি মামলাটি তদন্তের পর সাবেক ছাত্রনেতা ও সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দেয়। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় পৃথক ধারায় ৮ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে স্থগিত করেছেন অর্থদণ্ড। বিচারপতি মোহাম্মদ সেলিম একক বেঞ্চে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। 12 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক শহীদুল ইসলাম পৃথক ধারায় 5 ও 3 বছরের দণ্ড দেন। একই সঙ্গে 10,000 টাকা অর্থদণ্ড দেন। পরে লুৎফুজ্জামান বাবরের পক্ষে আপিল করা হয়। সেই সাজার বিরুদ্ধে লুৎফুজ্জামান বাবর ফৌজদারি আপিল করেছে। আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। সেই গ্রহণ করে নথি তলব করা হয়েছে এবং ওনার যেটা অর্থদণ্ড আপনার স্থগিত করেছে। কিন্তু রাজনৈতিক প্রসঙ্গ, ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপির মজ্জাগত। তিনি আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে কথা বলেন। বিএনপি নেতাদের দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার এবং দেশের যে কোনো অর্জনকে বিতর্কিত করাই বিএনপির কাজ। উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে। বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত। দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। সরকার এবং দেশের যে কোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ। তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে, তাও প্রকাশ্যে নয়, নিজেদের প্রতীক লুকিয়ে নির্বাচন করে। তাদের বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত। দেশের মানুষ তাদের কথা এবং কাজে আস্থা হারিয়ে ফেলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকারকে দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না। আর দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ভর্তুকি দিয়ে হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। দ্রব্যমূল্য, তিলসহ বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ করেন ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি। এ সময় সরকারের পদত্যাগ দাবি করেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। এই সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগের মধ্য দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তাহলেই জনগণের সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সুবর্ণ জয়ন্তী উদযাপন ক্রীড়া কমিটি। ক্রীড়াঙ্গনের সমস্যার কথা তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সরকারকে হটাতে না পারলে কোনো কিছুই সম্ভব নয়। কোনো খেলা জেনুইন খেলা হয় না। আম্পায়ার আগে ঠিক করে দেয় কোন খেলায় কি আম্পায়ার থাকবে, কোনটাতে আঙ্গুল তুলবে, কোনটাতে আরেক দিকে তাকিয়ে থাকবে। কোন ক্রমে এই যে সাকিব আল হাসান যে স্ট্যাম্প ভেঙে দিয়েছে, তো ফেড আপ হয়ে ধৈর্যের সীমা অতিক্রম করলে তখন স্পোর্টসম্যানরা এই ধরনের ব্যবহার করে। খেলাধুলায় আওয়ামী লীগ এটা একসাথে যাবে না। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ৭২ থেকে ৭৫ পর্যন্ত যেভাবে গায়ের জোরে বাকশালী কায়দায় দেশ পরিচালনা করতে চেয়েছিল, আবার বর্তমানে আওয়ামী লীগ তাই করছে। প্রত্যেকটি ফেডারেশনকে দলীয়করণ করে সর্বক্ষেত্রে আজকে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এস.এম. খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। কাল থেকে কড়াইল বস্তিবাসীদের করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীর মহাখালীস্থ বিসিপিএস ভবনে জরুরি কোভিড-19 টিকা পরিবহন রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা জানান। নভেম্বরে 3 কোটি টিকা দেওয়ার টার্গেট রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে রাজধানী সহ সারা দেশে 10 কোটি টিকা প্রদান করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। করোনা ভ্যাকসিন কার্যক্রম এগিয়ে নিতে হস্তান্তর করা হলো আমেরিকা সরকারের দেওয়া জরুরি কোভিড-19 টিকা পরিবহনে নিয়োজিত 4টি রেফ্রিজারেটরের ভ্যান।
করোনায় মৃত্যুর হার শূন্যের কোটায় আনাই হলো মূল লক্ষ্য বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী। আমাদের মৃত্যুর হারটাও যে সিঙ্গেল ডিজিটেই আছে, কাজেই আমরা চাই যে এটা শূন্যে নেমে আসুক। আমাদের সংকল্প, আমাদের এটাই চেষ্টা। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই দেশের 60 থেকে 70% মানুষকে টিকার আওতায় নিয়ে এসে পরবর্তীতে বুস্টার ডোজের পরিকল্পনা রয়েছে বলে জানান জাহিদ মালেক। জানুয়ারির মধ্যে আমরা আশা করি যে আমাদের 16-17 কোটি ডোজ আমরা ভ্যাকসিন দিয়ে ফেলতে পারবো, ফার্স্ট এবং সেকেন্ড ডোজ মিলে। এটা আমাদের এই টার্গেট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। WHO কিন্তু এখনও ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বুস্টার ডোজ এখনও দেওয়ার কোনো দেয় নাই, নির্দেশনা দেয় নাই। যাদের অনেক বয়স হয়েছে এই বিষয়ে তাদেরকে আমরা কি করতে পারি এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং আশা করি আমরা একটা সময়ের মধ্যে গেলে পরে আমাদের দেশেও এই কার্যক্রম আমরা কোনো এক সময় চালু করতে পারবো। মঙ্গলবার থেকে রাজধানীর করাইল বস্তি সহ পর্যায়ক্রমে গার্মেন্টসেও টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। আগামীকাল থেকে এই বস্তিতে ভ্যাকসিনেশন কার্যক্রমও শুরু হবে এবং আমরা এটাও চিন্তা করেছি যে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা যেখানে বেশি মানুষ একসঙ্গে আছে, অর্থাৎ গার্মেন্টস ওয়ার্কার যারা আছে তাদেরকেও আমরা ভ্যাকসিন দেওয়ার চিন্তা ভাবনা আমরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এসএসসির সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার্থীর সংখ্যা কমে আসায় কেন্দ্রগুলোতে ছিল স্বাভাবিক চিত্র। কেন্দ্রের বাইরে ভিড় ছিল না অভিভাবকদের। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় দুটি পরীক্ষা, সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং বিকালে হিসাব বিজ্ঞান। রাকিব হাসানের রিপোর্ট। করোনার কারণে দীর্ঘ বিরতির পর সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দ্বিতীয় দিনে সকাল 10টা থেকে 11:30 এবং দুপুর 2টা থেকে 3:30 পর্যন্ত অনুষ্ঠিত হয় দুইটি পরীক্ষা। সকাল এবং বিকাল দুই ধাপে পরীক্ষা হওয়ার কারণে প্রথম দিনের তুলনায় কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল অনেকটাই কম। ফলে কেন্দ্রের বাইরে স্বাস্থ্যবিধি মেনে অপেক্ষা করতে দেখা যায় অভিভাবকদের। প্রিপারেশন মোটামুটি ভালোই, কারণ যখন শুনতে পেরেছে যে না পরীক্ষা হবে তখন তারা একটু সচেতন হয়েছে। খুব ভালো পরিবেশ, নীরব, কোনো অসুবিধা নেই। আমরা শৃঙ্খলার মতন বাচ্চারা ঢুকছে, আমরা প্যারেন্টসরা বাহিরে অপেক্ষা করছি। পরিস্থিতি তো দেখলাম ভালোই, খুব ভালোভাবেই হচ্ছে পরিবেশ। যে স্কুলেই কেন্দ্র করেছে তো মোটামুটি ভালোই ওরা নিয়ম শৃঙ্খলা মেনেই করেছে। এখানে কোনো গ্যাদারিংও নাই, সবাই খুব ভালোই আছে, নিরাপত্তা আছে। প্রশ্নপত্র সহজ হওয়ায় পরীক্ষার্থীদের মাঝে ছিল অনেকটাই স্বস্তির নিঃশ্বাস। আমরা পরীক্ষা দিতে পেরে খুব সন্তুষ্ট, কারণ প্রশ্নটা আমাদের মানসম্মত আসছে। প্রশ্নগুলো খুব সহজ এসেছে, কমনের মধ্যে। পরীক্ষার প্রশ্নটাও মোটামুটি অনেক সহজ ছিল, আলহামদুলিল্লাহ। প্রশ্ন যথেষ্ট সুন্দর হয়েছে, স্বাভাবিক হয়েছে। দীর্ঘদিন পর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে পরীক্ষার্থীদের মাঝে কিছুটা ভয় কাজ করলেও পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি তারা। অনেক দিন পর পরীক্ষাটা দিয়ে একটু ভয় ভয় ফিল ছিল, কিন্তু দেখা যাচ্ছে টিচাররা অনেক ভালো গার্ড দিয়েছে। তারপর আমাদের প্রিপারেশনটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল, যার ফলে আমরা ভালো দিতে পেরেছি। একটু কনফিউজ ছিলাম পড়াশোনা নিয়ে, তো এখন এক্সাম একটু ভালো হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। স্কুল বন্ধ ছিল, তারপর মাস 2-1 খুললো, তারপর আমাদের যে ক্লাস নিল, এক্সাম নিল, এই জন্য পরীক্ষাটা আরও ইজি লেগেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিকাশে ক্যাশ আউট চার্জ কমছে আর সেন্ড মানি তো ফ্রি। চিকেন চপ ফ্রি। আচ্ছা আইসক্রিম না, পিৎজা। অস্থির নাকি শিওর? উই ডোন্ট জাজ। এক ট্যাপে খাবার হাজির 30 মিনিটে। ফুড প্যান্ডা। পেপসি 1 লিটার 50 টাকা। বড় পেপসি, বড় স্বাদ। মাদার্স হরলিক্সের নতুন পরিচয় হরলিক্স মাদার্স প্লাস। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। রাজধানীর শ্যামলীর হলিলেন গলিতে গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনার হত্যাকারী ও মূল পরিকল্পনাকারী সাইফুল ইসলাম ও জাকির হোসেনকে ঢাকার গাবতলী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি জানান,
হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাকির হোসেন নিহতের পূর্ব পরিচিত। ধার দেয়া পাওনা টাকা চাওয়াতেই এই হত্যাকাণ্ড ঘটে বলে জানান খন্দকার আল মঈন। র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 2-এর আভিযানিক দল গত 14 নভেম্বর 2021 তারিখে গাবতলী এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাকির এবং ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা নিশ্চিতকারী সাইফুলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সীমান্ত হত্যা উভয় দেশের জন্য দুঃখজনক এবং প্রত্যাশিত নয়। ভারতীয় সীমান্ত রক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, যদি তাদের উপর হামলার কোনো শঙ্কা না থাকে তবে তারা যেন সীমান্তে কোনো অবস্থাতেই গুলি না চালান। সকালে দিনাজপুর শহরের রায় সাহেব বাড়ি মাঠে শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দির প্রাঙ্গণে একটি মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন শেষে ভারতীয় হাই কমিশনার সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ না হওয়া বিষয়ে বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক। Border guarding forces have strict instructions not to fire except in self-defense. If you see the statistics, the instances of injury on border guards is far more than any injuries any other people are carrying. Second, it is not, as I have repeatedly said, as if people are targeting Bangladeshi citizens. This is the victims of this violence, very tragic violence, are both Indians and Bangladeshis who are working together, often not for purposes that are beneficial to both countries. চট্টগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ আইস, ইয়াবা ও গাঁজা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 7। গ্রেপ্তারকৃত হলেন জ্যোতিমান চাকমা, মোহাম্মদ সাবের, হামিদ হোসেন ও নাজমুল ইসলাম। বিকেলে র্যাবের চাঁদগাঁও ক্যাম্পে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল MA ইউসুফ। তিনি বলেন, রাঙ্গামাটি জেলার কাউখালী থানার জেওয়াছড়ি এলাকায় মাদক ব্যবসায়ী গাঁজা ক্ষেত থেকে গাঁজা সংগ্রহ করে শুকিয়ে বাজারজাত করার জন্য সংরক্ষণ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে জ্যোতিমান চাকমাকে আটক করেন। আটক জ্যোতিমান চাকমার চাষকৃত একটি গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টিকা উৎপাদন করে অন্য দেশকে দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে, সংসদে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার প্রদান গর্বের। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের কাছে আবারও পরিবারের আবেদন, বিবেচনা করা হচ্ছে সিঙ্গাপুরে নেয়ার কথা। ইউপি নির্বাচনে হতাহতের ঘটনা অপ্রত্যাশিত বললেন সিইসি, যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে মন্তব্য ব্রিটিশ প্রতিমন্ত্রীর। মাদক মামলায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত, শুনানি 14 ডিসেম্বর। পেছালো মডেল 3 হত্যা মামলার রায়। দিল্লির বাতাসে দূষণের মাত্রা কমাতে প্রয়োজনে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হবে, সুপ্রিম কোর্টকে জানালো রাজ্য সরকার। এবং বাংলাদেশ সফরে এসে প্রথম দিনের অনুশীলন করল পাকিস্তান ক্রিকেট দল, নামেননি মোহাম্মদ রিজওয়ান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।